টাকা নাই, আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই, ঠিক না? এটা 560টা মসজিদ আপনি করছেন, এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম 15, 16, 17 কোটি টাকা, যেটা হয়তো বা একটা পাড়ার, আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন, মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা কি যেন পাড়ার লোকরা, ওরা দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ, এই যেই মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত। এমন এমন প্রজেক্ট নেওয়া হচ্ছে, এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন চলে। আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যা তা খরচ করব, আমার টাকার প্রতিটা টাকার মূল্য তো আছে। আপনারা জানেন আমরা একটা খুব ইন্টারিম গভর্নমেন্ট খুব ভগ্ন একটা ইকোনমিকে ইনহেরিট করেছে, এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল, মানে এনি টাইম এটা কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল। তো সেই জায়গার থেকে এই ইকোনমিকে 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। আপনারা হয়তো বলবেন যে আপনি গভর্নমেন্টের হয়ে এই কথাগুলো তো বলবেনই, এটাই তো আপনার কিন্তু সত্যিকার অর্থে আপনারা যদি ফিগারগুলো দেখেন, বাংলাদেশের ইকোনমি যেভাবে কামব্যাক করেছে, এটা একটা মিরাকল। এবং এটার জন্য সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট যেই কাজগুলো করছে সেটার যতগুলো যেই রিপোর্টিং হওয়ার কথা সেটা আমরা দেখি নাই। প্রথম কথা, আমরা আসলে কি পেয়েছি? আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছি যেটা পুরোপুরি রকমের একটা মানে আছে না যে আপনি ওই জমিদারের শেষ অবস্থার কাহিনী আমরা পড়েছি না, যে আপনার হাতে আছে কয়টা টাকা, আপনি ওইটাকে যাচ্ছে তাই ইউজ করছেন, কি যেন বাজে বাজে কাজগুলোতে ইউজ করছেন, এবং আপনার কোনো ধারণা নাই যে আপনি সামনে আপনার ইনকামটা কিভাবে হবে। আপনি একটা এনার্জি সিস্টেম, আপনার একটা ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি, মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জি। এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না, এনার্জি সিস্টেম এফিশিয়েন্ট না হলে অনেকে ইনভেস্ট করবে না। আপনি যেই তাড়াহুড়ো করে আপনি পাওয়ার সেক্টরকে আপনি ফিক্স করতে গেলেন, যে কি করলেন, একটা ভয়ঙ্কর রকমের একটা চুরির কারখানা তৈরি হলো। আপনার দেখেন ক্যাপাসিটি চার্জে যে সিস্টেমটা করা হলো, এটা পুরোটাই হচ্ছে একটা মানে ডাকাতির বন্দোবস্ত। এই ডাকাতির বন্দোবস্ত থেকে আপনি যেই জায়গাটায় নিয়ে আসছেন, এবং আপনার এনার্জি প্রাইস বাড়ছে বাড়ছে বাড়ছে, আপনার ইলেকট্রিসিটি প্রাইস বাড়ছে, আপনার পুরো বাংলাদেশের যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটার উপর নির্ভর করছে যে আপনি কি এনার্জি প্রাইসে আপনি এনার্জি দিতে পারছেন। সেই জায়গাটায় আপনার ইয়ে নেই। আপনি এমন একটা রেভিনিউ সিস্টেম করলেন, যে রেভিনিউ সিস্টেমে আপনার বছরের পর বছর যেই জায়গায় ছিল, বাংলাদেশ যখন 2009 সালে তারা যখন ক্ষমতা নেন, আপনারা দেখেন ওইখানে ট্যাক্স জিডিপি রেশিও কত ছিল আর এখন কত। এই যে যখন ওনারা ছেড়ে দিয়েছেন তখন ট্যাক্স জিডিপি রেশিও ছিল 7.3। পুরো পৃথিবীতে কয়টা দেশে 7.3 আছে? যে সমস্ত দেশ সত্যিকার অর্থে একটা ফেইল কেস, মানে একটা ফেইলুর হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে হতে পারে। যারা ধরেন ভাইব্রেন্ট ইকোনমি, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও আপনার 12, 14, 20% মতো। আপনার যদি আপনার রেভিনিউ না থাকে, আপনি ইনভেস্ট করবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আপনি নেবেন কিভাবে? রেভিনিউ না থাকলে আপনার যে মানুষ, বাংলাদেশের তো এখন পপুলেশন এজিং হচ্ছে, ঠিক না? আমরা সেই আগে 1971-এ আমাদের জীবনজাত, আমাদের একটা লোকের জীবন মানে ছিল হচ্ছে যে আশা করা হতো যে 47 ইয়ার্স বাঁচবেন, আর এখন সেটা দাঁড়িয়েছে 73-74 ইয়ার্স। আমাদের পপুলেশনও এজিং হচ্ছে। তা আপনি তাদেরকে তো স্টাইপেন্ড দিতে হয়, অনেকের আমরা ইউনিভার্সাল পেনশন সিস্টেম সবার জন্য নাই, তো তাকে তো আমার দেখতে হয়, সরকারের তো এটা একটা দায়িত্ব
যে লোকটা বিধবা বা যে লোকটা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যে লোকটা মানে যাকে কেউ লুক আফটার করার কেউ নাই, তো এই লোকগুলোকে তো গভর্নমেন্ট, তাহলে ওইটা দেখার জন্য তো আপনার একটা ভালো রেভিনিউ সিস্টেম লাগে। পুরো জিনিসটা এমন একটা ইকোনমিক বন্দোবস্ত, আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন, আপনার টাকা নাই আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই, ঠিক না? এটা 560টা মসজিদ আপনি করছেন এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম 15, 16, 17 কোটি টাকা, যেটা হয়তো বা একটা পাড়ার আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন, মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা কি যেন পাড়ার লোকরা, ওরা দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ, এই যেই মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত। ওটা এমন এমন প্রজেক্ট নেওয়া হচ্ছে, এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন চলে। আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যা তা খরচ করব, আমার টাকার প্রতিটা টাকার মূল্য তো আছে। তো সেই জায়গায় এবং তারপরে কি আপনার পুরো যে কোনো প্রজেক্টে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন যে আপনার 70% প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। কালকেই তো দেখলাম একটা আওয়ামী লীগের এক নেত্রী জান্নাত হেনরি, তার অ্যাকাউন্টে 2000 কোটির টাকার ট্রানজাকশন হয়েছে। মানে ক্যান ইউ ইমাজিন, মানে 2000 কোটি টাকা তো ভয়ানক রকমের। উনি তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, আচ্ছা উনি কি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট? তাহলে তার আপনি বুঝেন যে কি পরিমাণ চুরি হয়েছে সেই ধরনের একটা। এবং তারপরে যেই টাকাটা আরেকটা দেশে, কিছু কিছু দেশে আছে যে যেমন টাকাটা চুরি হলেও টাকাটা থেকে যায়, কেউ না কেউ ওইটা ইনভেস্ট করে। তো বাংলাদেশের টাকাটা যেটা চুরি হয়েছে, যেটা হোয়াইট পেপার অন ইকোনমির উপর যে হোয়াইট পেপার করলেন ডক্টর দেবপ্রিয়র, তারা দেখেন যে 234 কোটি বিলিয়ন ডলার বাইরে চলে গেছে। এই টাকাটা যদি চুরি হয়ে দেশেও থাকতো, রিইনভেস্ট হতো, তাহলে তো জব তৈরি হতো, ঠিক না? কিন্তু সেটা যেটা হয়েছে এটা চুরি হয়েছে। আমাদের টাকা, আমাদের এখানেতে টাকা নিয়ে ফুলে ফেপে এসেছে টরন্টোর বেগমপাড়া, লন্ডনের ব্লক আফটার ব্লক কেনা হয়েছে। আপনি কত ধরনের সিঙ্গাপুরে অ্যাসেট কেনা হয়েছে। তো সেই জায়গা থেকে এই গভর্নমেন্ট যখন নিয়েছে, তার মূল কাজটা ছিল যে এই যে ইকোনমির যে ভগ্নদশা সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষাংক্রান্ত একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে এটা রিপেয়ারিং